নমস্কার, আবারও চলে এসেছি এসআর সংক্রান্ত এবং শুনানি সংক্রান্ত আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতে। তবে তার আগে একটা কথা বলবো, অনেকেই এসআর নিয়ে বা হেয়ারিং নিয়ে বিভ্রান্ত হচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন। আজ সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সরকারি প্রসেস চলছে সেই সরকারি প্রসেসের মধ্যে আপনারা সকলেই একজন ভোটার হিসেবে সাহায্য করুন, কিন্তু এ রাজ্যে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসআর বা হেয়ারিং সংক্রান্ত বিষয় নিয়ে অনেক মানুষই আতঙ্কিত হয়ে পড়ছেন, তাই তো নাজিয়া? একেবারে এটা মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন, কিন্তু প্রথম থেকেই নির্বাচন কমিশন স্বাগত জানিয়েছে যে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং বৈধ যারা ভোটার তাদের নাম বাদ যাবে না, নির্বাচন কমিশন আগে থেকেই বলেছে। কিন্তু এই যে প্রসেস চলছে এবং তার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা প্রকাশিত হয়েছে, বিভিন্ন রকম কথা প্রচারিত হয়েছে যে এই নোটিশ ধরিয়ে দিচ্ছে, নথি জমা দিচ্ছি, তাতে নাম থাকবে কি থাকবে না, এই নিয়ে ভাবনা চিন্তা বা করার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন আগেও জানিয়েছে এবং এখনও জানাচ্ছে যে বৈধ ভোটারদের কোনো অসুবিধে নেই, যারা সত্যি সঠিক নথি দেবে তাদের কোনো সমস্যা নেই, তাদের অবশ্যই নাম থাকবে চূড়ান্ত ভোটার তালিকায়। তবে যে নথি জমা দেওয়া হচ্ছে সেই নথি যেন বৈধ হয়, সেই নথি যারা জমা দিচ্ছেন তাদের সেই নথি কিন্তু ভেরিফাই করা হবে, যাচাই করা হবে এবং তারপরেই কিন্তু সেটা অথেন্টিক কিনা দেখা হবে, তারপরে চূড়ান্ত ভোটার তালিকায় নাম। কিন্তু এই যে প্রসেসগুলো আসছে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামটা আসার পরেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে। কেন 2002-এ নাম থাকার পরেও ডাকা হচ্ছে, এই প্রশ্নগুলো উঠছে। এবং এখানে কমিশনের বক্তব্য হচ্ছে যে 2002-এ নাম থাকলেও নামের মধ্যে বানানের মধ্যে তফাৎ দেখা যাচ্ছে, তথ্যগত কিছু অসঙ্গতি থেকে যাচ্ছে, তাই হয়তো ডাকা হচ্ছে। তাই অবশ্যই চিন্তা করবেন না, কমিশন যেমন বলছে সেই অনুযায়ী অবশ্যই কাজ করুন এবং নথি দেওয়ার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যদি আপনাকে ডাকা হয় তো অবশ্যই যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এমনটাই সাজেশন করেছেন এবং রাজ্যবাসীকে জানিয়েছেন যদি ডাকা হয় তাহলে যাবেন এবং যদি নথি চাওয়া হয় তো অবশ্যই নথি দেবেন, কিন্তু এটাও পাশে থেকেছেন এবং আশ্বাস দিয়েছেন যে ডিটেনশন ক্যাম্প হবে না। আচ্ছা নাজিয়া, আমরা আমাদের ভিডিওতে করা প্রশ্নের কিছু উত্তর তো অবশ্যই দেবো, কিন্তু তার আগে দর্শকদের তরফ থেকে আমার কিছু প্রশ্ন আছে যেটা তুমি তার উত্তর দেবে, তাহলে ওপারে থাকা দর্শক বন্ধুরা কিছুটা হলেও স্বস্তি পাবে। প্রথম প্রশ্ন যেটা নাজিয়া আমি করব, যেটা হচ্ছে যে কমিশনে প্রাপ্ত তথ্য অনুযায়ী ম্যাপড এবং আনম্যাপড লজিক্যাল ডিসক্রিপেন্সি এই ধরো 1.5 কোটি মানুষের কাছে তোমার নোটিশ, হ্যাঁ 1.5 কোটি মানুষের কাছে, তো এখনো পর্যন্ত প্রায় 1 কোটি মানুষকে ডাকা হয়েছে, কিন্তু ওই 41 লক্ষ মতো মানুষকে এখনো পর্যন্ত ডাকা হয়নি বা নোটিশ দেওয়া হয়নি। তো এই প্রসেসটা আর কবে হবে? দেখো, তালিকা প্রকাশ করতে বলা হয়েছে এবং সেই তালিকা অবশ্যই প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নির্বাচন কমিশনের তরফ থেকে তালিকা প্রকাশ করা হয়েছে এবং তালিকা অনুযায়ী যেখানে যেখানে তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেমন সরকারি দপ্তর, প্রশাসনিক দপ্তর বা সরকারি দপ্তর, সেখানে তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং ব্লকে, তারপরে পঞ্চায়েতে, সেখানেও কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। মানুষ কিন্তু এটা জেনে নিয়েছে যে কার নাম আছে কার নাম নেই, একটা ধারণা কিন্তু ইতিমধ্যেই মানুষের হয়ে গেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কাদের ডাক হতে পারে। এমনকি বিএলও অ্যাপের মধ্যে তাদেরকে কিন্তু লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে প্রথমেই এবং তারাও কিন্তু অবশ্যই জেনে নিয়েছেন কাদের কাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হচ্ছে। প্রসেস চলছে, কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে মানুষ এবং সেই মানুষদের ডাকা, এখন দেখা যাচ্ছে যে হিয়ারিং সেন্টারে গিয়ে প্রচুর পরিমাণে মানুষ আসছে এবং সেখানে যেমন প্রয়োজনী ম্যাপিং ডাকা হচ্ছে, 2002-এ যাদের নাম ছিল তাদেরকেও ডাকা হচ্ছে এবং পাশাপাশি তাদের কাছে নথি নেওয়া হচ্ছে। এবং আমরা যেটা দেখলাম যে নথি নেওয়ার পরে সেই নথি একসঙ্গে নিয়ে কি কি নথি জমা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু একটা লিস্ট করা হচ্ছে এবং সেই লিস্ট কিন্তু দিয়ে নথি দিয়ে পাঠানো হবে জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে। তারা কিন্তু সেটা পরীক্ষা করবেন, তারা যাচাই করবেন সেই নথি অথেন্টিক কিনা, সেটা যাচাই করা হবে। অর্থাৎ আসল যাচাই পর্ব সেটা কিন্তু জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিকদের আন্ডারেই হবে এবং তারপর সেটা আবার ইয়ারোদের কাছে আসবে এবং তারপর চূড়ান্ত ভোটার তালিকার জন্য অ্যাপ্লাই করা হবে, অর্থাৎ আপলোড করা হবে। তো এখনো প্রসেসটা কিন্তু দীর্ঘ প্রসেস এবং যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে কি না, মানে জেলা শাসক বা নির্বাচনী আধিকারিকদের কাছে যেগুলো যাচ্ছে সেগুলো সঠিক টাইমে হচ্ছে কিনা তার কোনো খবর কিন্তু কারোর কাছেই নেই এবং সেগুলো প্রসেসিং হচ্ছে এবং দ্রুততার সঙ্গে। মানে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানায়নি যে দেরি হবে বা
আরো সময় বা hearing লাগবে, শেষ হয়ে গেছে, hearing এখনো শেষ সেটা হয়ে বলে। গেছে, এরকম কিছুই জানায়নি নির্বাচন কমিশনের তরফ থেকে। Hearing-টা বা চলছে। আমরা শুনতেও পাইনি, কোনো সূত্র মারফতও শুনতে পাইনি। তো সেক্ষেত্রে বলা যেতেই পারে কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে কাজ করার চেষ্টা করছে, এবং যাদের ডাকা কথা ভাবা হয়েছে বা নাম দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে তাদের ডাকা হবে, হয়তো পার্ট বাই পার্ট ডাকা হবে। কমিশন সূত্র অনুযায়ী একটা তথ্য পাওয়া গেছে যে শুনানি হয়েছে মাত্র 34 লক্ষের, তাহলে বাকি 1,13,00,000 শুনানি হতে আর কতদিন সময় লাগবে? চূড়ান্ত তালিকা তো প্রকাশের সময় হয়ে এলো না যে। একেবারে এই সময়টা আমরা বিভিন্ন হিয়ারিং সেন্টারে গেছি, সেখানে এইআরও বা যারা অবজারভার আছেন, মাইক্রো অবজারভার আছেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি, এবং তাদের কাছেও কিন্তু সুনির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তাদের বলা হয়েছে 1 তারিখ বা 2 তারিখের মধ্যে, 1 ফেব্রুয়ারি বা অর্থাৎ ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে তাদের কাজ কমপ্লিট করতে হবে, সেই অনুযায়ী তারা কিন্তু কাজ করছেন। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি ভাবছে, তারা কিন্তু এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করে কিছু জানায়, আচ্ছা, এবং হয়তো কোথাও জেনেছেন যে শুনানির খসড়া তালিকা প্রকাশের দিন আরও দেরি হবে, কিন্তু সব যে সেন্টারে সেই খবরটা আছে সেটা কিন্তু নয়। তারা নিজেরাও বলছেন যে আমরা জানি ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি তার মধ্যেই আমাদের কাজ কমপ্লিট করতে হবে, এবং সমস্ত ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে। তো আগেও কিন্তু বলা হয়েছিল ফেব্রুয়ারি 7 তারিখের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, সেটাই কিন্তু আছে। তারপরে যে দিন বেড়েছে, কাজ তো কমছে না, বেড়েই যাচ্ছে দিন দিন, বেড়েই যাচ্ছে, কারণ প্রায় 1.5 কোটি মানুষ, মানে 7.5 কোটির মতো ভোটার, সেখানে 1.5 কোটি মানুষ, তাদেরকে ডাকা হচ্ছে। তো একটা বড় ধরনের প্রসেস। আজকে মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকেও একটা প্রশ্ন বারবার বলছিলেন, শুনছিলাম যে ভুল ভ্রান্তি হচ্ছে, ভুল হয়রানির শিকার হচ্ছে। সত্যি তাই, এই যে দ্রুত প্রসেসিংটা চলছে, এই দ্রুততার মধ্যে কিন্তু ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা বেশি। একটা মানে সময় নিয়ে করতে হতো কমিশনকে, কারণ ভোটারের সংখ্যা তুমি দেখো 7.5 কোটির বেশি ভোটার। তো সেক্ষেত্রে 7.5 কোটি ভোটার এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে, তারা জমা দিয়েছে, এবং তারপরে সেখানে এএসডিডি বাদ গেছে, তারপরে খসড়া ভোটার তালিকাতে নাম উঠেছে, যারাই এনুমারেশন ফর্ম জমা দিয়েছে তাদেরই নাম উঠেছে। কিন্তু এখানে সেলফ এবং নন ম্যাপড দুটোই ছিল, মানে ম্যাপড এবং নন ম্যাপড দুটোই ছিল। যারা নন ম্যাপড তাদেরকে প্রায় 32 লক্ষ, তাদেরকে ডাকা হয়েছে প্রথমে, এবং সেই শুনানি শেষ হওয়ার পরেই তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নামের মধ্যে বিস্তর ফারাক। 2002-এ যার নাম ছিল, 2025-এ যে নামের মধ্যে বিস্তর ফারাক। কেউ হয়তো ডাক নাম রেখেছিল তখন, এখন হয়তো অন্য ভালো নাম করেছে। তো সেক্ষেত্রে বুঝতে পারছে না, তাকে যথাযথ নথি দিতে হবে। তো এইগুলো আসছে, একজন বাবা 6 জন বা 7 জন সন্তান, এটা নিয়ে খুব বিতর্ক সৃষ্টি হয়েছে এই প্রোজেনি ম্যাপিং এর মাধ্যমে, যে এবং বহু অভিযোগ এসেছে যে এই সাজিয়ে রেখেছে, মানে অন্যজনকে বাবা না বানিয়ে এরকম, মানে অনুপ্রবেশকারীরা তারা হয়তো সেখানে আছে। তো এই নিয়ে বিভিন্ন অভিযোগ, বিভিন্ন বিতর্ক। তো সেই জন্য এই 6 জন বা 5 জন বা 6 জনের বেশি সন্তান হলে তাদেরকে ডাকা হচ্ছে, এবং তাদের কাছে নথি নিয়ে কিন্তু সমস্ত কিছু দেখা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে নাম উঠে যাবে, এরকমই আশ্বাস দেওয়া হচ্ছে। এর পরবর্তী প্রশ্ন যেটা থাকতে পারে যে প্রতি বছরই তো ভোটার তালিকা সংশোধন হয়, তাহলে ভোটারের নাম নিয়ে এত প্রশ্ন কেন? এটাই হচ্ছে প্রশ্ন, যার উত্তর কিন্তু কারোর কাছে নেই, এবং আমাদের কাছে তো নেই, কারণ আমরা তো সংবাদ সংগ্রহ করি, আমাদের কাছেও সেরকম ধরনের কোনো উত্তর আসেনি। আমরা যাদেরকে জিজ্ঞেস করেছিলাম তাদের কাছেও নেই। এই যে ডিজিটাইজড করতে গিয়ে, বা আগে যখন 2002 হয়েছিল তখন ম্যানুয়ালি হয়েছিল, ম্যানুয়ালি জিনিসকে ডিজিটাইজড করা, তো সেক্ষেত্রে বাংলা নামের বানান একরকম হয়, ইংলিশি নামের বানানে এটা তফাৎ হয়ে যায়। তো সেক্ষেত্রে কম্পিউটার বুঝতে পারছে না, এআই বুঝতে পারছে না, এআই এ যা পুট করা আছে সেই অনুযায়ী কিন্তু সেই কাজ হচ্ছে। তো এই নিয়ে কিন্তু সমস্যা, এবং প্রতি বছরই দেখা যাচ্ছে যে একটা সংশোধন হয়, মানে ভোটার তালিকা, কিন্তু এই যে মানে বিশেষ সংশোধনটা হচ্ছে, নিবিড় সংশোধন, একটা 2002টাকে কানেক্ট করে সেটাকে ম্যাপ করে সংশোধন হচ্ছে, অর্থাৎ 2002-এর ভুল থাকলে সেই মানুষটাকে ডেকে পাঠানো হচ্ছে। আর সর্বশেষ যে প্রশ্নটা নাজিয়া তোমাকে করব, যে তাহলে এই এত যে লেন্দি প্রসেস চলছে হিয়ারিং এর,
তো সেক্ষেত্রে চূড়ান্ত তালিকা কবে হবে, সেটা চূড়ান্ত তালিকার প্রকাশ কবে হবে, এটাও সবারই প্রশ্ন। ফেব্রুয়ারি প্রকাশের কথা ছিল একদম প্রথমত। এবং এখন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই দিন বদল হতে পারে, তবে কবে 14 পর 25 বলা হলো, 25 বলা হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বা বিভিন্ন যারা আধিকারিক কাজ করছেন তাদের সবার কাছে কিন্তু এই তথ্যটা যে 25 তারিখ বেরোচ্ছে। আচ্ছা, অতএব এখনো কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে যে 25 তারিখ না তার আগে বেরোবে না তারও পরে বেরোবে। তার আগে বেরোনোর তো সম্ভাবনা নেই না, যে আমরা যা দেখছি, পরেও হতে পারে, এবং সেটা নির্বাচন কমিশন অবশ্যই জানিয়ে দেবে। কিছুদিন মধ্যেই হয়তো নির্বাচন কমিশন জানিয়ে দেবে যে চূড়ান্ত ভোটার তালিকা কবে। তার কারণ হচ্ছে কাজ দ্রুত শেষ করতে হবে। আমাদের রাজ্যে নির্বাচন আছে, আমাদের পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে নির্বাচন রয়েছে এবং পশ্চিমবঙ্গে নির্বাচন মে মাস নাগাদ হওয়ার কথা সেটা এইটা প্রসেস শেষ হলে তবেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে যে কবে কবে নির্বাচন হবে বা কোন মাসে হচ্ছে। তো এই অনুযায়ী এপ্রিল মাসের মধ্যে যে কাজটা কমপ্লিট করতে হবে সেটা কিন্তু মনে করা বা আন্দাজ করা যেতে পারে যে হতে পারে, কিন্তু সম্পূর্ণটা নির্বাচন কমিশনের উপর নির্ভর। তারা কি ভাবছে, তারা কোন তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে, সম্পূর্ণটাই কিন্তু নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে। এরপর নাজিয়া আমরা একটু বন্ধুদের প্রশ্নের উত্তর দিই যারা আমাদের বিভিন্ন প্রশ্ন করেছেন। মাখন ঘড়ায় তিনি বলছেন, নো ডকুমেন্টস চেকড অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং, ইফ দ্য নেম ইজ নট পাবলিশড হোয়াট উইল বি নেক্সট প্রসেস ফর মি। এটা যদি উত্তরটা বলো। দেখুন মাখন গড়াই, আপনি যেটা বলছেন যে নো ডকুমেন্টস চেক অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং এর সময় আপনার কোনো ডকুমেন্টস চেক করা হয়নি, আপনি এটা অভিযোগ করছেন। হিয়ারিং এর এটা কিন্তু মাখন বাবু না অনেকেরই বলছে যে ফালতু ডেকে নেওয়া হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে। যেটুকু টাইম দেওয়া হচ্ছে তার মধ্যে অনেক ভোটারের নথি নিতে হবে, তো তাদের বক্তব্য ধরে ধরে বসে, ইয়ারোদের বক্তব্য যে ধরে ধরে বসে তো ওই কাজটা হয় না। তারা নথি নিয়ে নিচ্ছেন, তারা একটা কাগজের মধ্যে লিখে রাখছেন, যেটা আমরা দেখেছি। ওনার মাখন বাবু হয়তো দেখেননি, কিন্তু তুমি তো হিয়ারিং সেন্টারে যাচ্ছ, ভেতরে ঢুকছো, গেছি, সেখানে দেখেছি আমরা যে বিভিন্ন পাতার মধ্যে লিখে নিচ্ছেন কি কি জমা দিলেন, কোন ব্যক্তি এলেন এবং তিনি কি কি জমা দিলেন সেগুলো, এবং তারপরে সেই লিস্ট অনুযায়ী যেই তিনি যে নথি জমা দিয়েছেন সেগুলো পাঠানো হবে। তো পরবর্তী এই প্রশ্নটা অনেকে উঠছে, যদি নামটা পাবলিশড না হয় তাহলে নেক্সট করণীয় কি? এখনো পর্যন্ত কমিশন কিচ্ছু জানায়, তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে একটা হয়তো টাইম দেওয়া হতে পারে, হয়তো কারো সঠিক নথি আছে, কোনো কারণে হয়তো কোনো গরমিল হয়েছে, কোনো ভুল হয়েছে, তো সেক্ষেত্রে সেই মানুষটি যদি ক্লেম করেন বা তিনি যদি অবজেকশন করেন যে আমার নথি ঠিক ছিল, কেন আমার নামটা উঠলো না বলে, সেই ব্যক্তি, সংশ্লিষ্ট ব্যক্তি যদি অবজেকশন করেন, তো তার জন্য কিন্তু একটা সময় হয়তো দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। 10 থেকে 12 দিন এরকম সময় হয়তো লিমিট রেখে দেবে, তার জন্য হয়তো কোনো সাপ্লিমেন্টারি লিস্টও প্রকাশিত হতে পারে, কারণ ভোট যেহেতু আছে। এখনো পর্যন্ত কোনো শিলমোহর দেয়নি, কিচ্ছু বলা হয়নি। এটা সূত্র মারফত এবং বিভিন্ন লোকের সঙ্গে আমরা কথা বলে, যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলে এই তথ্যটা আমরা জানতে পেরেছি। এটা কি ভোটের কারণে কি দ্রুততার সঙ্গে মাত্র যদি সময় দেওয়া হয়, কথাটা বলছো 10 দিন, তারপরে তো আবারও নতুন করে ভোটার তালিকা সংসদ মানে আবার হবে, তৈরি হবে, নাম আপনি যাদের নাম একেবারে বাদ দেবে নতুন করে তাদেরকে আবার ভোটার হতে হবে। যে নথি নিয়ে তিনি এখানে দিলেন সেই নথি তো ওখানে দেবেন আবার, হ্যাঁ, তাহলেও কি নাম উঠবে কি উঠবে? কমিশনের তরফ থেকে এরকম কিচ্ছু জানানো হয়নি। কমিশনের তরফ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই হয়তো সমস্ত দিক বিচার বিবেচনা করা হবে, সমস্ত তথ্য হয়তো জানানো হবে। ফাইজুদ্দিন, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার নথি যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার নাম বাদ যাবে না, কারণ ওখানে কেয়ারফুলি কাজ করা হচ্ছে, যেটা ছবি আমরা দেখেছি। আচ্ছা, ফাইজুদ্দিন মোল্লা তিনি একটা প্রশ্ন করেছেন এবং সত্যি এটা তিনি আক্ষেপ থেকে বা হয়তো আতঙ্কের বিষয় থেকে করেছেন, যে এর আগেও তো আপনারা বলেছিলেন ম্যাডাম যে আমাদের কিচ্ছু হবে না, 2000 লিস্টের যদি নাম থাকে, 2000-এর ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে কিচ্ছু হবে না, আমরা যেটা বারবার বলি। দেখুন, বৈধ ভোটার হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদমই তাই, এই কথাটা কিন্তু আমরা বলেছি। 2000 থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আপনার যদি নাম না ওঠে, আপনার যদি নথি অথেন্টিক থাকে, আপনার নাম কিন্তু পরবর্তীকালে উঠবে, আপনার নাম কেউ কেটে দিতে পারবেন না। ভয় পাওয়ার কি? তথ্যে অসঙ্গতি থাকলে, অসঙ্গতি যদি কমিশন মনে করছে 2002 এর সঙ্গে 2025 তারা ম্যাপিং করতে তাদের সমস্যা হচ্ছে, তখন তারা ডেকে পাঠাচ্ছে। আপনার কাছে অথেন্টিক নথি থাকলে আপনাকে যদি ডাকা হয়,
আপনি অথেন্টিক নথি থাকলে অবশ্যই আপনি সেখানে দিন জমা, এবং তারপর দেখুন কি হয়। আচ্ছা, এসকে নাদিম, আমরা আগেও যে কথাটা বলেছি মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে, উনি বলেছেন ম্যাম আমার মাধ্যমিকের সার্টিফিকেট নেই, আমাকে কোনো নেয়নি, হ্যাঁ নেয়নি, ও রিসিভ কপি দেয়নি। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বলা হলো যে কোনো ম্যাটার নয়, কোনো প্রবলেম হবে না, মানে রিসিভ কপি, এটা নিয়ে কিন্তু অনেকটাই প্রশ্ন আছে, অনেকেই প্রশ্ন করেছেন। সুপ্রিম কোর্টে বলেছে হ্যাঁ, রিসিভ কপিটা দেওয়ার দরকার, কিন্তু সব জায়গায় রিসিভ কপি দেওয়া হচ্ছে না। সব জায়গায় এটাই বলা হচ্ছে, মানে অনেক জায়গায় এটাই বলা হচ্ছে যে বিএলও যখন মানে দিয়ে আসছেন ফর্মটা, বা যে ফর্মে এই আরও সিগনেচার করছেন ওখানেই একটা প্রুফ থেকে যাচ্ছে, এটা বলছেন। কিন্তু এটা নিয়ে মানে রিসিভ কপি নিয়ে এখনো পর্যন্ত কোনোভাবেই সব জায়গায় এই বিষয়টা নেই, অর্থাৎ কোথাও দেওয়া হচ্ছে হয়তো কোথাও দেওয়া হচ্ছে না, এরকম। অশোক ব্যানার্জি যিনি বলছেন নাম বাদ গেলে কি করতে হবে, সোজাসুজি বলুন। আমরা তো সোজাসুজি বললাম না, যে আরেকবার একটু সোজাসুজি বলে দাও অশোক বাবুকে জানানোর জন্য। দেখুন, নাম বাদ গেলে সেটা তো পরের বিষয় হয়ে যাচ্ছে। আপনার কাছে যদি নথি থাকে, আপনি যদি অবজেকশন করেন, তাহলে হয়তো আপনি আপনার নামটি আবার পুনর্যাচাই হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কিচ্ছু জানানো হয়নি, বিজ্ঞপ্তি জারি করে কিচ্ছু বলা হয়নি। কমিশনের সূত্র মারফত আমরা জানতে পারছি যে হয়তো একটা সময় দিতে পারে, বা এর জন্য হয়তো কোনো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারে, বারবার বলছি পারে, এখনো কোনো কিছুই জানানো হয়নি কমিশনের তরফ থেকে। চূড়ান্ত ভোটার তালিকা, সেটা নিয়েও কবে প্রকাশিত হবে সেটা নিয়েই এখন মানুষ বুঝতে পারছে না। তারপরে কতজনের নাম বাদ গেল সেটা দেখা যাবে, এবং সেই নামের মধ্যে যাদের সঠিক নথি বা নথিতে কোনো রকম সমস্যা নেই কিন্তু নাম ওঠেনি, তারা যদি কোনো অবজেকশন করেন, তারা যদি, তাহলে হয়তো একটা টাইম লিমিট, হয়তো সংখ্যাটা যদি বেশি হয়, যে এত মানুষ, যেমন আমরা বিহারে দেখেছিলাম এত মানুষের, তখন সুপ্রিম কোর্টের তরফ থেকে আধারকে মান্যতা দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে হয়তো কোনো কিছু একটা চিন্তা ভাবনা করবে কমিশন, হয়তো একটা টাইম লিমিট বেঁধে দেওয়া হতে পারে 10 দিন বা 12 দিনের, এবং সেক্ষেত্রে হয়তো আবারও নথি জমা নিতে পারে। সেটা কমিশন ভাববে, কমিশন চিন্তা করবে, কতজন মানুষ, কতজন কি হলো, সমস্ত তার উপর ডিপেন্ড করছে। মানে এই ক্ষেত্রে না, যে আমরা যা মানে দেখছি তার উপর ডিপেন্ড করে আমার একটা মনে হচ্ছে একজন ভোটার হিসাবে বা দর্শকের তরফ থেকেও, যে এবারে কিন্তু ভোট দেওয়াটা কিন্তু সত্যি করে খুব চাপের হয়ে যাচ্ছে। কতজন ভোট দিতে পারবো সেটাই এখন বলা। হয়তো প্রতি বছরই ভোট দেন যিনি, তার কাছে হয়তো কোনো নথিই নেই, এটা যথেষ্ট আতঙ্কের। বলছি আরেকটা প্রশ্ন যেটা আছে সেটা সাবির শেখ বলেছেন 13টি নথি যদি একটু উল্লেখ করেন, একটু যদি বলে দাও, 13টি মেন নথিগুলো যদি একটু বলে দাও কি কি লাগবে। দেখুন, সাবির শেখ, 13টি নথি প্রথম থেকেই কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছিল, 13টি নথি, তার মধ্যে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী বলে তার পরিচয়প্রাপ্ত লাগবে। একদম 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি আপনার জন্ম হয়, তাহলে যদি পরিচয়পত্র বা সার্টিফিকেট বা কোনো ডকুমেন্ট, যেটা ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসি 1987 সালের আগে, সেটা দিতে পারবেন। জন্মের শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, রেসিডেন্স সার্টিফিকেট, বন দপ্তরের শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট, এনআরসি সার্টিফিকেট, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, বাড়ি বা জমির দলিল, পর্চা, এগুলো আপনি দিতে পারবেন। কিন্তু তার মধ্যে আপনি আধারটা যুক্ত আছে, তবে অনেকেই প্রশ্ন করছেন যে আধার সঙ্গে কি নথি দেবেন। আধার একমাত্র নথি নয়, এবং নাগরিকত্ব প্রমাণের জন্য আধার ছাড়া আরও একটি নথি দিতে হবে। আধার যদি কেউ দেন, তার সঙ্গে +1 আর একটা নথি দিতে হবে। সে এই নথিগুলোর মধ্যে একটা, আপনার জন্ম সার্টিফিকেট বা আপনার, মানে এই 13টি নথির মধ্যে যে কোনো একটা দিতেই হবে, আধার দিন বা না দিন, তাও কিন্তু একটা সরকারি নথি, যেখানে আপনি এই দেশের সেটা প্রুফ হবে। সেটা আপনার এডুকেশনাল সার্টিফিকেট, সেটা হতে পারে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন আপনি। না, যে এত প্রশ্নের মধ্যে মতিউর রহমানের প্রশ্নটা একটু বলছি, আপনাদের সংবাদ প্রস্তাবনা অনেকটাই ভালো, এই আপনাদের ভালো লাগে বলেই কিন্তু আমরা এইভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আসি এবং চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার, আপনাদের যাতে ভালো লাগে এবং আপনারা যাতে উপকৃত হন সেই বিষয়টি আমি দেখি, তাই তো নাজিয়া? একেবারে, মতিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শোনেন, এবং আপনাদের মতো বহু ব্যক্তি যারা শোনেন, এবং আমাদের এই প্রচেষ্টাটাই সেটাই, যে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদেরও ভালো লাগবে। আরও একজন আছেন যিনি ইউজার ডিপি,
তিনি একটু ক্ষুব্ধ হয়েছেন, তার প্রশ্নের নাকি আমরা উত্তর দিতে পারিনি, সেই জন্য নাজিয়া এবং স্বাগতা তোমাদের প্রশ্ন করেছিলাম, জবাব দিতে পারোনি তিনটা বলেছেন। কিন্তু দেখুন ইউজার DP9 আপনি যেই হন, আপনার নামটা এখানে লেখা নেই। আমরা চেষ্টা করি, অনেক প্রশ্ন থাকে, তার মধ্যে কিছু প্রশ্ন আমরা বেছে নিই এবং সেগুলো নিয়েই আলোচনা করি আমি আর স্বাগতা দুজনে মিলে। তো আপনি ক্ষুব্ধ হয়েছেন, আপনি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এবং আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা পরবর্তীকালে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই প্রশ্ন সিলেক্ট করা। আরেকটা আছে সরোজ এই Y8M, উনি বলেছেন ম্যারেজ সার্টিফিকেট কি SR এর কোনো ডকুমেন্টস হিসেবে কিছু লাভ হবে কি, মানে এই দিলে এটা যদি এই ম্যারেজ সার্টিফিকেট কিন্তু 13টা সার্টিফিকেটের মধ্যে নেই, তো যদি কারো কাছে কিছুই না থাকে তো সেক্ষেত্রে আপনি বিওরোদের দেখাবেন, বা আপনার যদি শুনানি সেন্টারে ডাকা হয় তাহলে আপনি ইয়ারো বা এই ইয়ারোদের বা মাইক্রো অবজারভার যিনি থাকবেন তার সঙ্গে কথা বলবেন, যদি তারা কোনো সাজেশন দিতে পারেন। আচ্ছা, নির্মল বিশ্বাস, আমার ওয়াইফের বাবার 2002 সালের নাম আছে, বাট নামের এপিক নাম্বার ঠিকঠাক লিখেছি, বাট সিরিয়াল নাম্বারটা ভুল লেখার কারণে নোটিশ এসেছে, কি করব? যে কারণে ভুল লিখেছেন আপনি আপনার যে লিস্টটা 2002 যে নামটা আছে ওই লিস্টটাই আপনি নিয়ে যাবেন, যে আমার এটা ভুল হয়েছিল, তারা সেখানেই দেখে দেবে। তবে এটা একটা ভালো বিষয় যে উনি নোটিশটা করেছেন, যে এই কারণে হয়তো হিয়ারিং এ আমাকে ডেকেছে, উনি এটা যে নোটিশ করেছেন যে এই ভুল লেখার কারণে, তো সেটা আপনি যখন বুঝতে পেরেছেন সেটা হিয়ারিং সেন্টারে একদম চিন্তা সবই ঠিক আছে, শুধু ওই আপনি সিরিয়াল নাম্বারটা ভুল লিখেছেন সেটা ওরা বুঝতে পারছে না। আপনি আপনার ওই জেরক্স একটা কপি নিয়ে যাবেন 2002 এর তালিকার, আপনি সেটাই দেখিয়ে দেবেন যে এটা সিরিয়াল নাম্বার ছিল, এটা পার্ট নাম্বার ছিল, এটা নাম ছিল, তাহলেই আর সমস্যার সমাধান হয়ে যাবে। অতএব আজ এই পর্যন্ত, এখানেই শেষ করছি। এই ছোট্ট সময়ের মধ্যে আমরা যতটুকু পারলাম প্রশ্নের উত্তর দিলাম। অনেকের প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, তবে নেক্সট ভিডিওতে তাদের প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই।